চলো শুরু করা যাক। হুম। আচ্ছা, আগের দিন যেটা আমরা কমিউটেশন ডিরেকশনের যে লাস্ট পার্টটাকে বলেছিলাম এবং তার সঙ্গে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স বলেছিলাম, সেখানে কারো কিছু অসুবিধা আছে? আগের দিন পড়া পড়েছো? কোথাও কোনো অসুবিধা আছে? প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন না দেখলে কিন্তু অসুবিধা হবে। কি কারো কোনো অসুবিধা আছে আগের দিন পড়ায়? না স্যার, তেমন কোনো অসুবিধা নেই, কিন্তু স্যার বলছি একটু আস্তে পড়ালে ভালো হয়, প্রচুর স্পিডে যাচ্ছে। প্রচুর স্পিডে যাচ্ছে? তা হ্যাঁ স্যার, পড়াচ্ছে মানে তো। খাতায় তো স্যার তুলেছি অত সবার সাথে পড়া, মানে কি বলবো স্যার। মানে কি, মানে এই লেখার সময় একটু তাড়াতাড়ি করে বলা হয়ে যাচ্ছে? হ্যাঁ মানে, ও। আর পড়াটা স্যার অনেক বেশি পড়া হয়ে যাচ্ছে ধীরে, মানে যতটা পড়া অনেক বেশি পড়া হয়ে যাচ্ছে, সেই তুলনায় কভার করা হচ্ছে। মানে বুঝতে পারছি সিলেবাসটা শেষ করতে হবে। ওইবার সপ্তাহে একটা করে ক্লাস হলে ভালো হয়, তাই তো? সপ্তাহে তো একটা করে ক্লাস হচ্ছে স্যার, মানে ইদানিংকার এই দু একদিন তো দুটো ক্লাস করলে। তাহলে মানে তাহলে এর থেকে আর কম কি পড়াবো? হ্যাঁ। কারণ আমার বিবেচনা আমি বললাম আর কিছু না। না, একটু বেশি বেশি পড়, একটু বেশি বেশি করে সময় দে। হ্যাঁ, একটু বেশি বেশি করে সময় দে, হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। এই করে। কারণ কোয়ান্টাম মেকানিক্স অনেক বড়। হ্যাঁ, অনেক বড় জিনিস। এই করে। চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আজকে আলোচনাটা হবে যে হারমিশন অপারেটর নিয়ে। দেখো, এই হারমিশন অপারেটরের যে কনসেপ্টটা, সেই মানে হারমিশন অপারেটরের টার্মটা তুমি প্রথম কোথায় শুনেছো? আমরা যখন পস্টুলেট 2 নিয়ে কথাবার্তা বলেছিলাম, সেখানে বলেছিলাম যে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দ্যাট ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান। তার মানে মধ্যে কথা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো তোমার হারমিশিয়ান হবে, মানে ওখানে বোঝাই যাচ্ছিল। এবং পস্টুলেট 2 তে আমরা যখন ক্লাসিক্যাল অবজারভেবলের করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো নিয়ে কথাবার্তা বলছিলাম, সেখানে আমরা তোমার একদম শেষে যখন আমি এক্স পিএক্স এবং এক্স স্কোয়ার পিএক্স স্কোয়ারের করসপন্ডিং অপারেটরগুলো বলেছিলাম, সেখানে একটা স্টেটমেন্ট করেছিলাম, দেখো এই যে করসপন্ডিং অপারেটর যেটা আমি নর্মালি লিখছি, সেটা হারমিশন নয় বলে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল নয়, তখন সিমেট্রাইজেশন করে তাকে হারমিশন করে নেওয়া হচ্ছে, তবে সেটা অ্যাকসেপ্টেবল হচ্ছে। তার মানে এইটুকু একটা ফিলিংস দেওয়ার অলরেডি চেষ্টা হয়েছে যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো হারমিশন হতে হবে। হারমিশন না হলে কিন্তু সেটা তুমি কোয়ান্টাম মেকানিক্সে অ্যাকসেপ্ট করতে পারবে না। এই কথাগুলো আমরা বলেছি। আচ্ছা, কিন্তু হারমিশন অপারেটর কাকে বলে সেগুলো নিয়ে কিন্তু কোনো কথাবার্তা আমাদের হয়নি। আজকে সেই সব নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কথাবার্তা হবে। আচ্ছা, আমরা হারমিশন অপারেটর বলতে কি বুঝি সেটা বিভিন্ন রকম ভাবে ভাবা যেতে পারে। একটা হচ্ছে যে, মানে প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর মাস্ট বি হারমিশিয়ান। এটা আমরা দেখেছি। অপারেটর মাস্ট বি হারমিশিয়ান। কি এখন আবার আসছে একদম। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ। বলছি স্যার আজকে কি আপনি ওই কোয়ান্টামের উপর ডিসকাশন করছেন? হ্যাঁ, তুমি কে? স্যার আমি শুভম। হ্যাঁ হ্যাঁ, আজকে তো কোয়ান্টামের উপরে। তাহলে স্যার আমি লিড করে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। তোর তো এটা লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর মাস্ট বি হারমিশিয়ান। ঠিক আছে। আচ্ছা, এবারে একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হারমিশিয়ান হয়, তুমি ডেফিনেশনটা কি করে দেখবে? দেখো, অনেকগুলো জায়গা দিয়ে সেটাকে জাস্ট তুমি এক্সটেন্ড করতে পারো। প্রথম কথা হচ্ছে যে যদি এরকম হতো যে ইফ
উই কনসিডার এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর if we consider না করি if we represent a quantum mechanical operator as a square matrix, দেখো আগের দিন যখন আমি রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কথাবার্তা বললাম, সেখানে হাইসেনবার্গস ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন যেটা ছিল, সেখানে কিন্তু এটা উল্লেখ করা হয়েছিল যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো বেসিক্যালি একটা স্কোয়ার ম্যাট্রিক্স। সেটা আমি লিখছি, ইফ উই রিপ্রেজেন্ট এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর as a square matrix, then the operator will be a Hermitian operator if the corresponding matrix be a Hermitian matrix। তো দেখো প্রথমে এইরকম ভাবে একটা ডিফাইন করছি যে if we represent a quantum mechanical operator as a quantum mechanical operator, সেটা ধরো আমি এ এই ক্যাপটা দিলাম অ্যাজ এ স্কোয়ার ম্যাট্রিক্সটা ধরে নাও আমি জাস্ট সিম্পলি এ এরকম ভাবে এক্সপ্রেস করছি, মানে এ একটা লাইন এখানে টেনে দিলাম জাস্ট এইটুকু বোঝানোর জন্য যে এটা একটা বেসিক্যালি তোমার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ইফ উই রিপ্রেজেন্ট এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর অ্যাজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা এইরকম না করে জাস্ট একটা লাইন দিয়ে টানছি, এ হিসেবেই লিখছি। হ্যাঁ, মানে ক্লাসিক্যাল অবজারভেবল, আসলে এগুলো বোল্ড করে লিখতে হয়। হ্যাঁ, একটা লাইন এইদিকে একটা লাইন প্যারালাল লাইন টেনে দিলে জাস্ট বোল্ড বোঝানোর জন্য জানি এটা। তাহলে ইফ উই রিপ্রেজেন্ট এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর এ অ্যাজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, দেন দ্য অপারেটর এ will be a Hermitian operator if the corresponding matrix is a Hermitian matrix। ম্যাট্রিক্সটা হচ্ছে আমি জাস্ট এ এইরকম ভাবে এক্সপ্রেস করছি, দিয়ে Hermitian matrix। তাহলে দেখো, তাহলে আমি যদি কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে ভাবি যে ওটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়েই রিপ্রেজেন্ট করা হয়। এবার সেই ম্যাট্রিক্সটা যদি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়, তাহলে করসপন্ডিং অপারেটরটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটর। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে আমি কি বুঝি। হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে আমি কি বুঝি সেটা একটুখানি দেখতে হবে। ধরো আমি বললাম যে লেট এইটা যার নর্মাল স্ট্রাকচারটা আমি বললাম এ বি সি ডি, এইটা ইজ এ ম্যাট্রিক্স। এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এর হার্মিশিয়ান কনজুগেটটা কি হবে? এটাকে বলা হচ্ছে হার্মিশিয়ান কনজুগেট। হার্মিশিয়ান কনজুগেটটা কি হবে? এইটা হচ্ছে রো কলাম ইন্টারচেঞ্জ করো, এসি বিডি করো, আর প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিয়ে নাও। আর রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিলে তাকে বলা হয় হার্মিশিয়ান কনজুগেট। আর এবার যদি এমন হয়ে যায় ইফ এই এর হার্মিশিয়ান কনজুগেটটা হচ্ছে এ ইটসেলফ, যদি এটা হয়, দেন এই যে ম্যাট্রিক্সটা ইজ said to be a Hermitian matrix। এটা দেখো বলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আর যদি এমন হয়ে যায় এ তার হার্মিশিয়ান কনজুগেটটা তোমার মাইনাস অফ এ এইটা, তখন এ ইজ said to be an anti Hermitian matrix। তাহলে দেখো, তাহলে প্রথমে তোমাকে ডিফাইন করতে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স তার হার্মিশিয়ান কনজুগেট কাকে বলে,
রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিলে তাকে হারমিশন কনজুগেট বলে। এবারে যদি এমন হয় যে কোন একটা অপারেটর হারমিশন কনজুগেট হচ্ছে অপারেটর ইটসেলফ, তখন তাকে হারমিশন ম্যাট্রিক্স বলে। আর কোন একটা অপারেটরের হারমিশন কনজুগেট যদি মাইনাস অফ সেটা হয়, তখন তাকে হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে আমি কি বললাম, আমি যেটা বললাম যে আমার কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটাকে আমি এখন একটা ম্যাট্রিক্স হিসেবে দেখব। আমি লিখতে পারি যে পরে হারমিশন অপারেটর এ ক্যাপ কি হবে, এর হারমিশন কনজুগেট তোমার এর সঙ্গে সমান হবে। আর ফর অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর এ ক্যাপ কি হবে না, এর হারমিশন কনজুগেটটা তোমার মাইনাস এ হবে। এটাকে সিম্বলিক্যালি তোমাকে এইরকম ভাবে লিখতে হবে। তো এইটা হচ্ছে যখন তুমি দেখবে হারমিশন এই কথাটা ম্যাট্রিক্স অ্যালজাবরাতে খুব পপুলার একটা কথা। অঙ্কের লোকেরা বা ফিজিক্সের লোকেরা যখন অঙ্কেতে হারমিশন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স অ্যালজাবরাতে হারমিশন ম্যাট্রিক্স নিয়ে কিন্তু কথাবার্তা বলে। তাহলে আমি জাস্ট একটা ম্যাট্রিক্স নিলাম, তার রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট হারমিশন কনজুগেট বলে। আর কোন একটা ম্যাট্রিক্সের হারমিশন কনজুগেট যদি সেই ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয় তাকে বলে হারমিশন ম্যাট্রিক্স। আর হারমিশন কনজুগেটটা যদি মাইনাস হয় সেই ম্যাট্রিক্সটা তাকে বলে অ্যান্টি হারমিশন ম্যাট্রিক্স। এবারে আমি অলরেডি হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে বলেছি যে কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে একটা ম্যাট্রিক্স দিয়ে এক্সপ্রেস করতে পারা যায়। তাহলে যদি হারমিশন অপারেটর হয় তখন বলবো এর হারমিশন কনজুগেট এর সঙ্গে সমান। আর যদি অ্যান্টি হারমিশন অপারেটর হয় তাহলে এর হারমিশন কনজুগেট হচ্ছে মাইনাস এর সঙ্গে সমান। তাহলে এই যেটা হলো এইটা হচ্ছে একটা পার্টিকুলার অ্যাপ্রোচ। হ্যাঁ বলো। তো কটার সময় ক্লাসটা, ও যদি এখন জয়েন করতে, কে জয়েন করাবো ওকে? তাহলে এইটা হলো একটা পার্টিকুলার অ্যাপ্রোচ। ঠিক আছে, এই যেটা আমি করলাম এটাকে তুমি বলতে পারো যে অ্যাপ্রোচ 1। আর অ্যাপ্রোচ 1 এইরকম করে তুমি একটা হারমিশন অপারেটরকে তুমি ইন্ট্রোডিউস করতে পারছো। এটা একটা অ্যাপ্রোচ। আচ্ছা, সেকেন্ড একটা অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ 2। ধরো তুমি এরকম বললে যে লেট এফ অ্যান্ড জি আর টু আরবিট্রারি ফাংশনস, এ আর বি আর টু আরবিট্রারি ফাংশনস। এবার আমি ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটা এটা নিলাম। মানে এ অপারেটরটা জি এর উপর কাজ করেছে, করে তাকে এফ এর কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করেছে। আর ডান দিকে আমি করলাম কি, এটা এফ সরি আরেকটা অপারেটর ধরো বি একটা অপারেটর, সেটা এফ এর উপর কাজ করলো, করে পুরোটা কমপ্লেক্স কনজুগেট নিলাম, তার সঙ্গে জি গুণ করলাম, করে ডিটাও করলাম। তাহলে এইখানে হচ্ছে এটা জি এর উপর কাজ করে এফ এর কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করছি। এখানে অন্য একটা অপারেটর বি এফ এর উপর কাজ করলো, দেখো এখানে এটা জি এর উপর কাজ করে, এখানে বিটা এফ এর উপর কাজ করেছে, করে পুরোটা কমপ্লেক্স কনজুগেট নিয়ে তাকে জি দিয়ে গুণ করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করছি, অল স্পেস করছি। এবার এরা সমান হতেও পারে নাও পারে, ধরে নাও যে এরা সমান হচ্ছে, ইফ এটা ইকুয়াল টু এটা, তখন এই যে বি অপারেটর যেটা ইজ said to be the Hermitian conjugate of A, and it is represented as A তার Hermitian conjugate। তাহলে দেখো, তাহলে মানে ব্যাপারটা হচ্ছে, তার মানে কি হচ্ছে, তারপর therefore by definition
বাই ডেফিনেশন কি হলো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটাও, এইটা সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এর হারমিশন কনজুগেট এফ জি ডিটাও। তাকে এইটা হচ্ছে বাই ডেফিনেশন। তার মানে এই হারমিশন কনজুগেট যেমন যখন তুমি জাস্ট কোনো, দেখো আগে যখন হারমিশন কনজুগেট ডিফাইন করেছিল তুমি জাস্ট একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে যেখানে ফাংশন টাংশন কিচ্ছু ধরনি। এবার যদি ফাংশন হয় তখন হারমিশন কনজুগেটের ডেফিনেশনটা কি, দুটো আরবিট্রারি ফাংশন এফ আর জি এর জন্য এ অপারেটরটা জি এর উপর কাজ করে, এফ এর কমপ্লেক্স কনজুগেট নিয়ে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করে যা হয়, এর হারমিশন কনজুগেট এফ এর উপর কাজ করে, এর হারমিশন কনজুগেট এফ এর উপর কাজ করলো, করে তার কমপ্লেক্স কনজুগেট নিলাম, নিয়ে জি দিয়ে গুণ করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করলাম, যদি একই মানে হয় তখন তাকে বলা হবে, এই এ ক্যাপটা বলা হবে এর হারমিশন কনজুগেট। তাহলে তাহলে আগে যেমন দেখো হারমিশন কনজুগেট ডিফাইন করলাম এখানে যে রো কলাম ইন্টারচেক করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া, আর একটা হারমিশন কনজুগেট ডিফাইন করছি এইরকম ভাবে যে এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশন, এটা জি এর উপর কাজ করে এফ এর কমপ্লেক্স কনজুগেট নিয়ে গুণ করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করা, আর ডান দিকটা হচ্ছে যে এর হারমিশন কনজুগেট এফ এর উপর কাজ করে পুরোটা কমপ্লেক্স কনজুগেট নিয়ে জি দিয়ে গুণ করে ইন্টিগ্রাল অল স্পেস করে, এটা হচ্ছে সমান হবে। তাহলে হারমিশন কনজুগেটের তোমার ডেফিনেশনটা বোঝা গেল। আচ্ছা এবারে তাহলে এইটা হচ্ছে এটা হচ্ছে বাই ডেফিনেশন কি, এটা হচ্ছে হারমিশন কনজুগেটের ডেফিনেশন। এবারে ব্যাপারটা কি হচ্ছে, এর আগে অলরেডি আমি বলেছি কিন্তু অপারেটর হারমিশন, তাহলে এ ক্যাপিটাল টু এ হবে। তাহলে ইফ এই হারমিশন কি হচ্ছে না, এর হারমিশন কনজুগেট তোমার এ হচ্ছে, তাহলে therefore for an Hermitian operator কি লিখবো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটাও ইকুয়াল টু এ অপারেটর এফ এর উপর কাজ করো, কমপ্লেক্স কনজুগেট হলো জি হলো ডিটাও হলো ইন্টিগ্রাল ওভার অল স্পেস। এইটা হলো একটা ডেফিনেশন যে ফর এ হারমিশন অপারেটর, ফর এ হারমিশন অপারেটর এ ক্যাপ কি হবে না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ অপারেটর এফ হোল স্টার জি ডিটা। মানে যদি এটা হয় তাহলে তখন সে অপারেটরটাকে বলে একটা হারমিশন অপারেটর। তার মানে এইটা হলো একটা অপারেটর হারমিশন হওয়ার হচ্ছে তোমার ক্রাইটেরিয়া, এইটা। ঠিক একই রকম ভাবে যে ফর অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর তুমি কি তাহলে লিখবে, ফর অ্যান্টি হারমিশন অপারেটর এ কাপ তুমি কি লিখবে, যেহেতু এ হারমিশন কনজুগেট তখন মাইনাস এ হয়, দেন তুমি লিখতে পারো ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটাও ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ অপারেটর এফ হোল স্টার জি ডিটাও। এইটা তাহলে নিচেরটা হলো অ্যান্টি হারমিশন অপারেটর হওয়ার ক্রাইটেরিয়া, আর উপরেরটা হলো হারমিশন অপারেটর হওয়ার ক্রাইটেরিয়া। এটা হচ্ছে হারমিশন অপারেটর হওয়ার ক্রাইটেরিয়া, এটা হচ্ছে অ্যান্টি হারমিশন অপারেটর হওয়ার ক্রাইটেরিয়া। তার মানে আগে দেখো আগে একটা ডেফিনেশন করেছিল যেখানে আমার ফাংশন টাংশন কিছু লাগছে, কিন্তু এখন হচ্ছে ফাংশন এলো, এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশন যদি হয় তাহলে এই যেটা লিখেছি এইটা হচ্ছে হারমিশন কনজুগেট। তার মানেটা কি, যে হারমিশন সবসময় কোন একটা মানে এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশনস হয়, কোন একটা অপারেটর জি এর উপর কাজ করে, এফ এর কমপ্লেক্স কনজুগেট নিয়ে ইন্টিগ্রাল বা অল স্পেস করলে যা ভ্যালু হবে, এর হারমিশন কনজুগেট এফ এর উপর কাজ করে পুরোটা কমপ্লেক্স কনজুগেট করে জি দিয়ে গুণ করে ইন্টিগ্রাল আবার অল স্পেস করলে একই মান হবে। তো এখানে হারমিশন কনজুগেটটা এখানে ডিফাইন্ড হলো, যেটা অ্যাবস্ট্রাক্ট জাস্ট স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে নয়, এখানে কিন্তু ফাংশনের রোল আছে। আর যখন তুমি হারমিশন অপারেটরটাকে এখন একটা ফাংশন দিয়ে যখন ডিফাইন করবে তখন এই ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হয়, তখন সেটা হারমিশন অপারেটর ইন্টিগ্রাল আবার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটাও ইকুয়াল টু ইন্টিগ্রাল আবার অল স্পেস এ অপারেটর এফ স্টার জি ডিটাও। এটা আচ্ছা, এই যে পুরো জিনিসটাকে করা হলো, এইটাকে তুমি ব্রাকেট নোটেশনে কি করে লিখতে পারো,
এই পুরো জিনিসটাই হচ্ছে ইন ব্র্যাকেট নোটেশন ব্র্যাকেট নোটেশনে দেখো হারমিশন হবার ক্রাইটেরিয়া বাঁ দিকটাকে লিখবে এফ এজি ইকুয়াল টু এফ জি। এই যে ডান দিক থেকে এই মাঝখানে ভার্টিক্যাল লাইন দিয়ে ডান দিকের অ্যাঙ্গেল এটা কেট পার্ট আর বাঁ দিকের পার্টটা হচ্ছে ব্রা পার্ট। এটা কেট পার্ট, এটা ব্রা পার্ট। এবারে দেখো এখানে কি হচ্ছে, এ জিটা নর্মাল আছে সেই জন্য সেটা কেট পার্টের মধ্যে আছে, আর এফ স্টার আছে মানে হচ্ছে সে বেসিক্যালি ব্রা পার্টের মধ্যে চলে এসছে। আর ইন্টিগ্রাল বা হোল স্পেস মানে হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল দিয়ে তোমাকে কভার করে দিতে হবে। আর এখানে কি হচ্ছে না, কমপ্লেক্স কনজুগেটটা কার আছে, এফ এর উপরে, সেই জন্য ব্রা পার্টের মধ্যে এফ আছে আর তোমার কেট পার্টের মধ্যে জি আছে। দেখো খুব সিম্পলি কি হচ্ছে না, কেট পার্ট থেকে অপারেটরটা ব্রা পার্টের মধ্যে চলে আসছে উইদাউট এনি ইন্টারচেঞ্জ। মানে তুমি দেখো এখানে যদি ব্র্যাকেট নোটেশনে দেখো, ইন ব্র্যাকেট নোটেশন হারমিশন কনজুগেট হওয়ার ডেফিনেশনটা কি না, এফ এজি ইকুয়াল টু সব সময় এর হারমিশন কনজুগেট এফ জি। মানে বেসিক্যালি নর্মালি যদি হারমিশন হোক বা না হোক, কেট পার্ট থেকে ব্রা পার্টে গেলেছে হারমিশন কনজুগেট হয়ে আসে। এবারে হারমিশন অপারেটরের জন্য কি হচ্ছে না, এ ক্যাপ ইকুয়াল টু এ হারমিশন কনজুগেট ইকুয়াল টু এ, তাহলে এইটা হয়ে গেল। তাহলে ব্র্যাকেট নোটেশনে এইটা হচ্ছে কন্ডিশন ফর হারমিশন অপারেটর, এটা হচ্ছে কন্ডিশন ফর হারমিশন অপারেটর ব্র্যাকেট নোটেশনে। আর কন্ডিশন ফর অ্যান্টি হারমিশন অপারেটরটা কি না, ইন্টিগ্রাল এফ ই অপারেটর জি ইকুয়াল টু মাইনাস অফ এ অপারেটর এফ জি। এইটা যেটা হলো এটা হচ্ছে কন্ডিশন ফর অ্যান্টি হারমিশন অপারেটর। আগেরটা হচ্ছে কন্ডিশন ফর হারমিশন অপারেটর, এটা কন্ডিশন ফর হারমিশন অপারেটর, এইটা হচ্ছে কন্ডিশন ফর অ্যান্টি হারমিশন অপারেটর। তাহলে একটা নর্মালি লিখেছে, একটা ব্র্যাকেট নোটেশনে লিখেছে। আমি প্রথম দিকে কিছু কিছু জিনিস আগের দিন ব্র্যাকেট নোটেশন আমি ইন্ট্রোডিউস করেছিলাম, সেই খাতাটা খুলে একবার ভালো করে দেখে নাও। আর শেষে সামারাইজ করে দেওয়া হয়েছিল যে কোন নোটেশনগুলোকে কেমন করে লেখা হবে। তাহলে আমি নর্মালিও লিখছি, ব্র্যাকেট নোটেশনও লিখছি, মানে আস্তে 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 তোমাকে এই লাস্ট যে 3-4টে ক্লাস আছে সেই 3-4টে ক্লাসের মধ্যে ব্র্যাকেট নোটেশনটা কমফোর্টেবল হয়ে যেতে হবে। কারণ অনেক বইয়ে, ভালো ভালো বইয়ে যেখানে দেখবে নর্মাল নোটেশন ব্যবহারই করে না, প্রথম থেকে ব্র্যাকেট নোটেশন ব্যবহার করে। হুম, এটা। আচ্ছা এবারে দেখো যে আমি একটা অ্যাপ্রোচ থ্রিতে আসি। অ্যাপ্রোচ থ্রিটা অন্যরকম ভাবে আসবো, শুধু এখানে প্রথমে একটা কথা বলে নিই। প্রথম যে জিনিসটা দেখো, যে এই যে আগের ডেফিনেশনটা তুমি বলেছো, সেখানে এফ আর জি তো দুটো আরবিট্রারি ফাংশন, দেখো পরিষ্কার লেখা আছে এফ এন্ড জি আর টু আরবিট্রারি ফাংশন। তাহলে আমি লিখতে পারি যে উইদাউট লস অফ এনি generality we can assume f equal to g equal to ধরো সাই। এখন এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশন, তো আমি ইচ্ছা করলে এফ আর জি সমান সেটাকে সাই ধরতে পারি। এটা তখন কি হবে, দেন ফর এ হারমিশন অপারেটর এ তুমি কি লিখতে পারো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার অপারেটর সাই ডিটাও ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এস আই হোল স্টার সাই ডিটা। এইভাবেও তুমি লিখতে পারো। আগে যেটা এফ আর জি ছিল, তুমি এফ আর জি দু জায়গায় শুধু সাই করে দাও। এটাই যদি ব্র্যাকেট নোটেশনে করো কি হবে, ব্র্যাকেট নোটেশনে এটাকে তুমি লিখবে সাই এসআই ইকুয়াল টু, এখানে তুমি এই লাইনটা দিতেও পারো নাও পারো, এটা তোমার অপশনাল, মানে এই লাইনটা তুমি দিতেও পারো নাও পারো। সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, মানে আগে যেমন এফ আর জি দিয়েছিল, এখন হচ্ছে দুটোই সাই দিয়ে হচ্ছে এটা। আর পরে অ্যান্টি হারমিশন অপারেটর কি হবে, পরে অ্যান্টি হারমিশন অপারেটর ফর অ্যান
অ্যান্টি হারমিশন অপারেটর, এখানে তুমি কি লিখবে না ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটা ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রাল ওভার অল স্পেস এসআই হোল স্টার সাই ডিটা। এইটাই ব্র্যাকেট নোটেশনে কি লিখবে তুমি সাই এসআই ইকুয়াল টু মাইনাস এসআই সাই, মানে ব্র্যাকেট নোটেশনে লেখাটা বেশ সহজ, মানে সিম্বলটা বেশ মানে অনেক স্মুথার আর কি। এটা তো দেখো এইটা আর একটা তোমার ডেফিনেশন। আচ্ছা, এই যে লাস্টের যে ডেফিনেশনটা তুমি নিয়ে এলে সেটা দেখো সেকেন্ড ডেফিনেশন থেকে আমি সরাসরি নিয়ে চলে এলাম। এই সেকেন্ড ডেফিনেশন অ্যাপ্রোচ যেটা ছিল সেখান থেকে আমি সরাসরি নিয়ে চলে এলাম শুধু এই একটা জায়গা থেকে যে সেকেন্ড ডেফিনেশনে কিন্তু এফ আর জি দুটো যে কোনো ফাংশনের কথা বলা হয়েছিল। এবার আমার উইদাউট লস অফ এনি জেনারেলিটি আমি দুটো ফাংশনকে সেম ফাংশন ধরতে পারি, যে এফ আর জি, সেটাকে আমি সাই ধরলাম, করে তোমার থার্ড ডেফিনেশনটা তুমি চলে এলে। তার ডেফিনেশনটা তুমি চলে এলে। আচ্ছা, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে অ্যাপ্রোচ থ্রিতে যে ফাইনাল ডেফিনেশনটা আমি এলাম, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এসআই ডিটাও ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এসআই হোল স্টার সাই ডিটাও, এই যে ডেফিনেশনটা এলো, এই ডেফিনেশনটা মানে আমি দেখো আমি একরকম ভাবে করলাম, এটা আমার অ্যাপ্রোচ। এবারে তুমি যদি কিছু কিছু কেমিস্ট্রের লেখা বই দেখো, লেখছে ধরো লেভাইনের বই তুমি দেখছো, লেভাইনের বইয়ে দেখছো ওরা ব্যাপারটাকে ডিফাইন করছে এইরকম ভাবে। ধরো আমি এরকম বললাম যে লেট সাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন, ধরে না সাই একটা আরবিট্রারি ফাংশন। আচ্ছা, এবারে আমি অ্যাভারেজ ভ্যালু অফ এ classical observable A can be written as, আচ্ছা, can be written as এর অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। এটা এর অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে এইটা। আর এবারে আমি কি করলাম, কমপ্লেক্স কনজুগেট নিলাম। কমপ্লেক্স কনজুগেট নিলে কি হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এইটা হচ্ছে এসআই, এইটা হলো মানে এসআই এর মাথায় কমপ্লেক্স কনজুগেট ছিল না, তাহলে কমপ্লেক্স কনজুগেট নিলে যেটা নর্মাল ছিল তার মাথায় কমপ্লেক্স কনজুগেট হয়ে গেল, আর সাই স্টারটা আমি সাই করলাম, ডিটা ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস, নিচটা সাই স্টার সাই ডিটাও হলো, মানে যে সাই স্টারটা সাই হয়ে যাচ্ছে ডান দিকে লিখেছি, সাইটা সাই স্টার হয়ে যাচ্ছে বাঁ দিকে লিখেছি, এটা হয়ে গেল এটা। আর এবারে কথাটা হচ্ছে যে যেহেতু এ একটা ক্লাসিক্যাল অবজারভেবল, তাহলে অ্যাভারেজ ভ্যালু রিয়েল হবে। তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ এ, একটা কোশ্চেন হ্যাঁ বলো। বলছিলাম যে কোয়ান্টাম মেকানিক্স অপারেটর গুলো যদি ফার্স্ট তো চার্জ দেওয়া থাকে আর ফার্স্ট হ্যাঁ, এই যে ডান সাইড বাঁ সাইডে তো নিয়ে যাওয়া যায় না, ঠিক আছে, ইউজুয়ালি যায় না, কমিউট যদি না করে তাহলে যায় না। আমি তো কিন্তু কোথাও নিয়ে যাচ্ছি না তো। না না, এটা তো নাম্বার হয়ে গেল তখন। একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ যদি করে ফেলে কি দেয়, সেটা একটা ফাংশন দেয় তো, আর ফাংশন তো ডান দিক বাম দিকে নিয়ে আসা যায়, বুঝতে পেরেছো? আমি তবে এইটাকে যদি কমপ্লেক্স কনজুগেট নিতাম কি হতো, এইটাকে সাইজটা একটা সাই হতো, এটা এসআই হোল স্টার হতো, তাই তো? তাহলে এবারে এসআই হোল স্টারটাকে ডান দিকে লিখলাম বাঁ দিকে লিখলাম, কি এসে গেল,
কারণ এ সাইটা তো একটা নাম, একটা ফাংশন, তাই না? এটা ব্যাপার, বুঝতে পেরেছো? মানে এ সাই এর উপরে কাজ করে একটা ফাংশন দেবে না, ধরো এটা এফ, ধরো সাই স্টার এফ, এবার তার কমপ্লেক্স কনজুগেট করে সাই এফ স্টার হবে। এবার কোনটা ডান দিকে লিখলে কোনটা বাঁ দিকে লিখলে কি এসে গেল, বুঝতে পেরেছো? তাহলে তাহলে দেখো অ্যাভারেজ ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল মাস্ট বি রিয়েল। তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল যদি রিয়েল হয় তাহলে কি হবে, একটা রিয়েল কোয়ান্টিটির কমপ্লেক্স কনজুগেট সেটাই হয়। তাহলে এবারে দেখো এইটা যদি 1 নম্বর ইকুয়েশন বলো, এটা যদি 2 নম্বর ইকুয়েশন বলো, আর এটা যদি 3 নম্বর ইকুয়েশন বলো, তাহলে 1 2 3 থেকে তুমি কি পাচ্ছ, বলে এর অ্যাভারেজটা, এ অ্যাভারেজ তার কমপ্লেক্স কনজুগেট সমান হয়ে যায়, কারণ যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবল তার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে রিয়েল হয়। তাই যদি হয় তাহলে কি হবে, দেখো এই 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনে ডিনোমিনেটর গুলো দুজনেই একই, ডিনোমিনেটর গুলো দুজনের ক্ষেত্রে একই, নিউমারেটর গুলো সমান হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, ফ্রম ইকুয়েশন 1 2 and 3, from equations 1 2 and 3 আমরা কি পেলাম, উই গেট ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই থিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই হোল স্টার সাই থিটা। এই যে তুমি দেখো এইটা ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে, এইটা ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে, তাহলে ডিনোমিনেটর গুলো দুজনের ক্ষেত্রে কিন্তু সমান, নিউমারেটর গুলো তারা বেসিক্যালি সমান হয়ে যেতে হবে। তাহলে সাই স্টার এ সাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এস আই ডিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এস আই হোল স্টার সাই ডিটা। এটা ঠিক আছে, মানে এটাই তুমি ব্র্যাকেট নোটেশনে লিখলে আমাদের চেনা ফর্মে চলে যাচ্ছে, বা অর এটাকে তুমি ব্র্যাকেট নোটেশনে লিখলে, আচ্ছা আমি ঠিক ব্র্যাকেট নোটেশনে করে দেখিয়ে দিচ্ছিলাম। ঠিক, তার মানে এই দেখো এটা হারমিশন হওয়ার কন্ডিশন হয়ে গেল। এটা এইটা হচ্ছে তোমার কন্ডিশন ফর এ ফর এন অপারেটর টু বি হারমিশন। দেখো এই যেটা আমি 3 নম্বর অ্যাপ্রোচে যেটা লিখে রেখেছিলাম, এই যে যেটা লিখে রেখেছিলাম এখানে, জাস্ট আগের থেকে এফ আর জি কে সাই ধরে নিয়ে যেটা করে দিয়েছিলাম, এক্স্যাক্টলি সেই জায়গাটাই তুমি এসে পৌঁছালে। কিন্তু এখানে কি হচ্ছে না, এ যে ক্লাসিক্যাল অবজারভেবল তার অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল হবে, সেই রিকোয়ারমেন্ট থেকে হচ্ছে তোমার হারমিশন অপারেটরকে ডিফাইন করা হলো। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে, যে কেন একটা অপারেটর হারমিশন হতে হয়, তাহলে এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর অপারেটর must be Hermitian as average value of a classical observable is real. অ্যাভারেজ ভ্যালু অফ ক্লাসিক্যাল অবজারভেবল রিয়েল যদি হতে হয়, এই যে কন্ডিশনটা ধরো এইটা ইকুয়াল টু এটা যদি হতে হয়, তাহলে অবশ্যই হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হতে হবে। তার মানে একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর কেন হারমিশন হওয়ার দরকার, হারমিশন হওয়ার দরকার কারণ অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে তোমার রিয়েল হবে। আর এই পুরো জিনিসটাই তুমি ব্র্যাকেট নোটেশনে করতে পারতে, মানে ধরো এটা যদি ব্র্যাকেট নোটেশনে করতে কেমন দেখতে হতো, ব্র্যাকেট নোটেশনে দেখো তুমি এর অ্যাভারেজ ভ্যালুটা কেমন করে লিখতে, হচ্ছে সাই এসআই বাই সাই সাই এরকম ভাবে লিখতে। এর মানে অ্যাভারেজ ভ্যালু কমপ্লেক্স কনজুগেট কেমন লিখতে, এইটা কমপ্লেক্স কনজুগেট করলে জাস্ট কেটার ব্রা ইন্টারচেঞ্জ করে গেল বাই সাই সাই। এবারে হারমিশন হওয়ার কন্ডিশনটা তাহলে কি দাঁড়িয়ে গেল, হারমিশন হওয়ার কন্ডিশনটা দাঁড়িয়ে গেল হচ্ছে তোমার সাই এসআই ইকুয়াল টু এসআই সাই। এটা হচ্ছে ইন ব্র্যাকেট নোটেশন, ব্র্যাকেট নোটেশন বা ডিরাক নোটেশন, ব্র্যাকেট নোটেশন হারমিশন হওয়ার কন্ডিশন এটা হয়ে গেল। আর উল্টোটা হলে অ্যান্টি হারমিশন অপারেটর হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ঠিক উল্টো দিকে যেমন হারমিশনটা বলে দিলাম, ঠিক একই রকম ভাবে অ্যান্টি হারমিশন হওয়ার কন্ডিশনটা তুমি পেয়ে যাচ্ছ। যদি তোমার এইটা হয়ে যায় ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এস আই ডিটাও অলরেডি বলা হয়েছে, এটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রাল ওভার অল স্পেস
এসআই হোল স্টার সাই দিটাও হয়ে যায়, তাহলে হচ্ছে কন্ডিশন ফর অ্যান অপারেটর এ ক্যাপ টু বি অ্যান্টি হারমিশন। আর এটাকে যদি ব্র্যাকেট নোটেশনে করা হয় তাহলে করা হয় তাহলে সাই এসআই ইকুয়াল টু মাইনাস এসআই সাই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো হারমিশন অপারেটর আমি বিভিন্ন রকম ভাবে ডিফাইন করলাম, সবাই বুঝতে পেরেছো? কোনো অসুবিধা হয়েছে? কি রে, কিছু অসুবিধা হচ্ছে? না না, ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, এবার একটা ব্যাপার দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এই অ্যাপ্রোচ টু থেকে অ্যাপ্রোচ থ্রিতে তো খুব ইজিলি চলে যেতে পারলে, কারণ অ্যাপ্রোচ টুতে যে দুটো ডিফারেন্ট ফাংশন ছিল এফ আর জি, তার কিন্তু আরবিট্রারি ফাংশন, মানে যা খুশি ফাংশন, যা খুশি ফাংশন যদি হয় তাহলে তো তাদের সমান হতে কোথাও কোনো আপত্তি নেই। আমি সমান ধরে নিয়ে তুমি অ্যাপ্রোচ থ্রিতে অটোমেটিক্যালি চলে এলে। আচ্ছা, এবারে দেখো অ্যাপ্রোচ টু থেকে অ্যাপ্রোচ থ্রিতে খুব ইজিলি চলে আসা যায়, কিন্তু প্রত্যেকটাই তো অ্যাপ্রোচ ওয়ান, অ্যাপ্রোচ টু, অ্যাপ্রোচ থ্রি প্রত্যেকটা তো হারমিশন অপারেটরেরই ডেফিনেশন। তাহলে অ্যাপ্রোচ টু থেকে যদি অ্যাপ্রোচ থ্রিতে চলে আসা যায়, তাহলে অ্যাপ্রোচ থ্রি থেকে অ্যাপ্রোচ টুতে চলে আসা যাবে। ঠিক আছে, তাহলে অ্যাপ্রোচ থ্রিটা কম্পারেটিভলি বেশ সহজ লাগছে, যেটা লেভাইনের বইয়ে করে দেওয়া আছে, কিন্তু এইটার অনেক প্রবলেম আছে। প্রবলেম আমি পরে বলবো, কারণ এখানে দেখো ডিফাইন করা হচ্ছে এইরকম ভাবে যে এর অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল বলে। পরে তুমি হারমিশন অপারেটরের তিনটে ইম্পর্টেন্ট থিওরেম আছে, তার মধ্যে ফার্স্ট থিওরেম হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল। তাহলে তুমি রিয়েল ধরে নিয়েই তো হারমিশন অপারেটরকে ডিফাইন করছো। তাই যদি ডিফাইন করো তার হারমিশন অপারেটরের একটা প্রপার্টির মধ্যে বা থিওরেমের মধ্যে, সো দ্যাট যা অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশন অপারেটর রিয়েল, সেটা আসে না। তার মানে লেভাইনের বইয়ে যেভাবে ডিফাইনটা করছে সেই সেটা অ্যাকচুয়ালি মানে মানে কি বলবো, এটা এটা ঠিক না। আমি এইভাবে বলবো যে এটা ঠিক না। লেভাইনের বইয়ে যেরকম ভাবে হারমিশন অপারেটরকে ডিফাইন করা থাকে, হ্যাঁ, সেই অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি ঠিক না। বা ম্যাকোলি সাইমনের যেরকম, ম্যাকোলি সাইমনের হারমিশন অপারেটর ডিফাইনই করা নেই কোথাও, খুঁজে তুমি পাবেই না কোথাও। হ্যাঁ, তাহলে লেভাইনের বইকে যেভাবে হারমিশন অপারেটর ডিফাইন করা থাকে, এই যেটা আমি করে দিলাম, এই অ্যাপ্রোচটা কিন্তু রং অ্যাপ্রোচ। কেন রং অ্যাপ্রোচ? কারণ এইটাই যদি তোমার ডেফিনেশনের জন্য যদি তুমি অ্যাভারেজ ভালো হবে হারমিশন অপারেটর রিয়েল সেই কনসেপ্টটাকে কাজে লাগাও, তাহলে হারমিশন অপারেটরের যে থিওরেম, সেই থিওরেমের মধ্যে যেটা আছে যে অ্যাভারেজ ভ্যালু অফ হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল, এইটা কিন্তু দাঁড়ায় না। সেখানে লেভাইনের অ্যাপ্রোচটা মানে ঠিক না। কিন্তু ফাইনাল যে রেজাল্টটা এসে পৌঁছেছে, এই রেজাল্টটা কারেক্ট, সেটা তুমি অ্যাপ্রোচ টু থেকে এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু সাই ধরে তুমি অটোমেটিক্যালি পেয়ে গেলে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যে যদি তুমি শুধুমাত্র এই ডেফিনেশনটা দেখো, এই ডেফিনেশনে ডান দিকে যা ফাংশন আছে বাঁ দিকে সেই ফাংশনই আছে, তাহলে দুটো যদি একই ফাংশন থাকে, আবার হারমিশন অপারেটর আর একটা থিওরেম আছে যে সো দ্যাট আইগেন ফাংশন অফ এ হারমিশন অপারেটর আর অর্থোগোনাল, আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর আর অর্থোগোনাল, এই একটা থিওরেম আছে। এই থিওরেমটা তুমি আর প্রুভ করতে পারবে না যদি তোমার দুটো সেম ফাংশন থাকে, কারণ অর্থোগোনালিটি চেক করতে গেলে দুটো ডিফারেন্ট ফাংশন লাগে। তখন যে অ্যাপ্রোচ টু যেটা আছে, যেখানে এফ আর জি দুটো আলাদা ফাংশন নিয়ে করা আছে, সেইটা দিয়ে তোমাকে কিন্তু এগোতে হবে। এবার আমাকে এটা দেখতে চাইছি কেমন করে তুমি অ্যাপ্রোচ থ্রি থেকে অ্যাপ্রোচ টুতে চলে যেতে পারো। আচ্ছা, অ্যাপ্রোচ থ্রি থেকে অ্যাপ্রোচ টুতে কিভাবে চলে যাওয়া যায় দেখো। অ্যাপ্রোচ থ্রি এর যে ডেফিনেশন, সেইখান থেকে তুমি অ্যাপ্রোচ টু এর যে ডেফিনেশন, সেটা আমি যেতে চাইছি। ধরো বলা হচ্ছে কি যে লেট সাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন। এবারে ফর এ
হারমিশন অপারেটর এ তুমি কি লিখছো, সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, তাই তো? এটা হচ্ছে হারমিশন অপারেটর ডেফিনেট, পরে হারমিশন অপারেটর এ সাই এসআই ইকুয়াল টু এসআই সাই। আর আমি বললাম যে লেট সাই ক্যান বি expressed as psi can be expressed as psi equal to, তাহলে আমি বললাম f প্লাস সি ইন্টু জি, এরকম ভাবে লিখলাম। সাইটা হচ্ছে f প্লাস সি ইন্টু জি, এটা আমি লিখলাম। যে আমি সাইটাকে দুটো ফাংশনের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখছি, যেখানে হয় সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, সেটা যেখানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে এফ আর জি তাহলে লিনিয়ার কম্বিনেশন সাইটাকে অলওয়েজ লিখতে পারা যাবে সব সময়। যে কোনো সাইটা আরবিট্রারি, এফ আর জি যদি আরবিট্রারি যা খুশি নাও, তাহলে যে কোনো সাইকে তুমি এফ প্লাস সিজি এইরকম ভাবে লিখতে পারবে, যেখানে সি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তারপরে এইটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে দেন কি দাঁড়াচ্ছে দেখো, সাই সরি দেন কি দাঁড়াচ্ছে, সাই এর জায়গায় তুমি বসাচ্ছ এফ প্লাস সিজি, এ অপারেটর সেটা কাজ করলো কার উপরে, এফ প্লাস সিজির উপরে। তাহলে এখানে এ সাইটা কি এফ প্লাস সিজি, সাইটা আবার এখানে এফ প্লাস সিজি, এরকম ভাবে লিখলাম। মানে এই যে ইকুয়েশন 1 ছিল, এটা ধরো তোমার 2, এটা ধরো তোমার 3, মানে বেসিক্যালি কি করলাম আমি, আচ্ছা 3টা লিখতে হবে না, বেসিক্যালি আমি কি করলাম যে 1 নম্বর ইকুয়েশনে সাই এর জায়গায় এফ প্লাস সিজি এটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? ভালো। তাহলে এবারে দেখো এটাকে আমি কি করে ভাঙছি, দেখো এইটাকে তুমি, এটা তো বেসিক্যালি একটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের এই যে মাঝের যে লাইনটা, মাঝের লাইনের বাঁ দিকে যেটাকে ব্রা পার্ট বলা হচ্ছে, সেখানে যারা থাকে তারা বেসিক্যালি কমপ্লেক্স কনজুগেট হয়ে থাকে, আর ডান দিকে যারা থাকে তারা নর্মাল থাকে। এবারে এইটা বেসিক্যালি 4টে ইন্টিগ্রেশন। কিরকম সেটা, প্রথমটা হচ্ছে তোমার এফ এ এফ প্লাস, এইটা হলে সিটাকে তুমি কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দাও, এফ এ জি প্লাস, এইটার সঙ্গে এইটা করলে সি স্টার জি এ এফ প্লাস, এটার সঙ্গে এইটা করলে সি স্টার সি জি এ জি। মানে দেখো যে সি গুলো তোমার ব্রা পার্ট থেকে আসছে সেটা কমপ্লেক্স কনজুগেট হয়ে আসছে, যেগুলো কেট পার্ট থেকে আসছে সেটা নর্মাল হয়ে আসছে। আচ্ছা ইকুয়াল টু ডান দিকটা কি হচ্ছে, এফ জি প্লাস হচ্ছে সি ইন্টু, আচ্ছা স্যার প্রথমটা এফ এফ, প্রথমটা হচ্ছে এ এফ 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 এফ, তারপরটা হচ্ছে সি ইন্টু এফ জি, তারপরটা হচ্ছে সি স্টার এজি এফ, তারপরটা হচ্ছে সি স্টার সি জি এজি। আচ্ছা এবারে দেখো যে যেহেতু তোমার অ্যাজ, যেহেতু এটা হারমিশিয়ান, এফ এজি এফ ইকুয়াল টু এফ এফ, আর জি এজি ইকুয়াল টু এজিজি। এই ডেফিনেশন থেকে, 1 নম্বর ডেফিনেশন থেকে, যে কোনো একটা আরবিট্রারি ফাংশনের জন্য এটা তো হারমিশন হওয়ার ডেফিনেশন, এটা যদি হারমিশন হওয়ার ডেফিনেশন হয় তাহলে এইটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, তুমি অলরেডি লিখতে পারছো। তাহলে দেখো এইটা আর এইটা হারমিশন বলে কেটে গেল, এইটা আর এইটা তোমার হারমিশন বলে কেটে গেল, ঠিক আছে? কারণ হারমিশন তো অলরেডি দেখতেই পাচ্ছ, যদি সেম ফাংশন হয় তাহলে সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, সাই তো আরবিট্রারি ফাংশন, আমি সাই এর জায়গায় যদি এফ লিখতাম, এফ এফ ইকুয়াল টু এফ এফ, জি এজি ইকুয়াল টু এজিজি, তার মানে এফ এ এফ এ এফ এফ কেটে গেল, সিস্টার সি জি এজি, সিস্টার সি জি এজি কেটে গেল। সরি এটা একটু ভুল করলাম মনে হয়, এটা হচ্ছে এজিজি ছিল, সরি এটা এটা লেখাটা একটু ভুল হয়েছে, কারণ এজিটা আগে,
এজিজি, এটা কেটে চলে গেল। তা পড়ে রইল কি? পড়ে রইল দেখো সি এফ এজি প্লাস সি স্টার জি এফ ইকুয়াল টু সি এফ জি প্লাস সি স্টার এজি এফ, এটা হলো। আচ্ছা, এবারে এখানে সি তো বলা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। তা সি যদি আরবিট্রারি কনস্ট্যান্ট হয়, তুমি সি এর ভ্যালু যা খুশি ধরতে পারো। আমি বললাম যে লেট সি ইকুয়াল টু 1, তাহলে সি যদি 1 হয় তাহলে সি স্টার কত হবে? সেটা 1ই হবে। মানে আমাকে সি যেহেতু আরবিট্রারি কনস্ট্যান্ট, তার ভ্যালু আমি যা খুশি ধরতে পারি, উইদাউট লস অফ এনি জেনারেলিটি আমি সি এর ভ্যালু যা খুশি ধরতে পারি। তাহলে আমি প্রথমে বললাম সিটা 1, তাহলে সি স্টার ইকুয়াল টু 1ই হবে। তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? তাকে এই ইকুয়েশনটাকে যদি তুমি 3 নম্বর ইকুয়েশন বলো, 3 নম্বর ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ফর্ম ইকুয়েশন তুমি কি পাচ্ছ? আমি পরের পাতায় লিখছি। দেখো এটা 1, এটা 1, এটা 1, এটা হচ্ছে বাদ চলে গেল তার বেশি করে। তার মানে কি দাঁড়াচ্ছে? এটা এফ এজি প্লাস জি এফ ইকুয়াল টু এফ জি প্লাস এজিএফ। এটা এটা প্রথমে হলো। আচ্ছা, তারপর আমি বললাম যে লেট, এটা একটা ইকুয়েশন নাম দিই 4 নম্বর ইকুয়েশন। লেট সিটাকে আমি আই ধরছি, তাহলে দেন সি স্টারটা কত হবে? মাইনাস আই হবে। এর তো কমপ্লেক্স কনজুগেট, মাইনাস আই হবে। তাহলে কি হলো? এটা আই। তাহলে এই ইকুয়েশনে তুমি সি এর জায়গায় আই বসাও, সি স্টারের জায়গায় মাইনাস আই বসাও। তাহলে আই এফ এজি মাইনাস আই জি এফ ইকুয়াল টু আই এফ জি মাইনাস আই এজিএফ। আচ্ছা, দুদিক থেকে আই বাদ দিয়ে দাও। বাদ দিলে এফ এজি মাইনাস জি এফ ইকুয়াল টু এফ জি মাইনাস এজিএফ। এটা হলো তোমার 5 নম্বর ইকুয়েশন। এবার 4 নম্বর 5 নম্বর ইকুয়েশনকে যোগ করে দাও। যোগ করে দেখো এই জি এফ কেটে গেল, এজিএফ কেটে গেল। তাহলে পড়ে দিলে কত? 2, এই দুটো সমান। 2 এফ এজি ইকুয়াল টু 2 এফ জি। তাহলে এবার 2 2 বাদ দিয়ে দিলে তুমি পেয়ে যাচ্ছে এফ এজি ইকুয়াল টু এফ জি। তাহলে ফর্ম ইকুয়েশন 4 and 5, ফর্ম ইকুয়েশন 4 and 5 তুমি কি পেলে? এফ এজি ইকুয়াল টু এফ জি, এইটা। আর আর যদি তুমি বিয়োগ করে দিতে, আমি 4 নম্বর থেকে 5 নম্বর যদি বিয়োগ করতাম, তাহলে এই যে পজিটিভ টার্মগুলো কেটে গেত, নেগেটিভ টার্মগুলো রয়ে গেছে, তখন হতো কত? জি এফ ইকুয়াল টু এজি এফ। দেখো এটা হচ্ছে তোমার এই ডেফিনেশন অফ এ হারমিশন অপারেটর as obtained in approach 2। approach 2 তে যে ডেফিনেশনটা পেয়েছিলে, দেখো তুমি বেসিক্যালি সেই ডেফিনেশনটা এসে পৌঁছে গেলে। এফ এজি ইকুয়াল টু এফ জি, বা উল্টো দিকে এইটাও করতে পারো, জি এফ ইকুয়াল টু এজি এফ। তারপরে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, এই যে লেভাইনের বইয়ে যেভাবে তোমার এটা করা আছে, সেই অ্যাপ্রোচটা ভালো নয়, কিন্তু যেটা করে দেওয়া আছে সেইখান থেকে তুমি কি অ্যাপ্রোচ 2 এর রেজাল্টটা তুমি পেতে পারো। তার মানে এই দুটো অ্যাপ্রোচ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট কেন? দেখো আমি এই 2 নম্বর অ্যাপ্রোচে যেটা পেয়েছিলাম, একটা 2 নম্বরে অ্যাপ্রোচে যেটা আমি পেয়েছিলাম, সেটাতে এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু সাই ধরে আমি একটা পেয়ে গেলাম। মানে 3 নম্বর অ্যাপ্রোচটা পেয়ে গেলাম, বা 3 নম্বর অ্যাপ্রোচ থেকে 2 নম্বর অ্যাপ্রোচে চলে গেলাম। তার মানে এই যে ভ্যারিয়াস অ্যাপ্রোচেস টু ডিফাইন দ্য হারমিশন অপারেটর, তারা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট। তোমার সুবিধা মতো যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু স্টার্ট করতে পারো। মানে তোমার ইচ্ছে হলে তুমি করতে পারো, মানে তোমার ইচ্ছে হলে তুমি ধরো থার্ড অ্যাপ্রোচ থেকে ডেফিনেশন থেকে স্টার্ট করতে পারো, বা কখনো যদি ইচ্ছা করে যে তুমি করবে। হ্যাঁ, টিপু 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 টিপু, এই টিপু,
আমার হটস্পট নিস না, কেটে যাবে না। তো মায়ের ফোন থেকে হটস্পটটা নেই, আমার কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখো বিভিন্ন রকম ভাবে কিন্তু আমি হারমিশন অপারেটরকে ডিফাইন করে ফেললাম। তাই ডেফিনেশন গুলো পরিষ্কার কিভাবে আমি জাস্ট শুরুটাকে করলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? হয়েছে? আচ্ছা তুমি একটা দেখো, মানে আগে আগে একটা দুটো দেখো তো, তাহলে তোমার পক্ষে সুবিধা হবে। ধরো আমি বললাম যে আমি একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করছি, যে শো দ্যাট এই যে পিএক্স অপারেটর সেটা হচ্ছে মাইনাস আই এইচ কস ডি ডিএক্স ইজ এ হারমিশিয়ান অপারেটর। তাই এরকম একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। দেখা হচ্ছে পিএক্স অপারেটর যেটা যেটা মাইনাস আই এইচ কস ডি ডিএক্স একটা হারমিশিয়ান অপারেটর, সেটা আমি দেখাতে বলছি। ঠিক আছে, দেখো পিএক্স অপারেটরটা যে হারমিশন অপারেটর সেটা আমি আগে ধরে নিয়েছিলাম, যখন পস্টুলেট 2 তে আমি হারমিশন অপারেটর ডিফাইন করেছিলাম, সেখানে এটা আমি ধরে নিয়েছিলাম। এখন আমি জাস্ট করে দেখতে চাইছি যে হ্যাঁ এটা সত্যি হারমিশন অপারেটর হচ্ছে। শুনতে পাচ্ছ তোমার কথা? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে তো স্ক্রিন ঠিকঠাক নাকি? ঠিক আছে, তো দেখো আমি বললাম যে লেট সাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন, লেট সাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন। তাহলে আমি শুরু করছি এইরকম ভাবে, তাহলে সাই পিএক্স সাই এখান থেকে শুরু করছি। এটা আমাকে দেখাতে হবে কি এইটা তোমার পিএক্স সাই সাই হচ্ছে। যদি দেখাতে পারি তাহলে আমি বলবো যে তাহলে দেন ক্লিয়ারলি পিএক্স ইজ এ হারমিশিয়ান অপারেটর। তো আমাকে সামাও এইটা ইকুয়াল টু এটা দেখাতে হবে। তাহলে এটা আমি এইভাবে লিখছি, দেখো এইটা মানে কি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার পিএক্স অপারেটর সাই থিটা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, মানে ইউজুয়ালি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার, এটা মাইনাস আই এইচ কস ডি সাই ডিএক্স ইন্টু ডিএক্স, মানে এটা বেসিক্যালি ওয়ান ডাইমেনশনে যেহেতু, তাহলে সেটা আমি জাস্ট ডিটা ওটাকে ডিএক্স লিখলাম আর লিমিটটাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বসিয়ে দিলাম। তাহলে আমি এক কাজ করি, মাইনাস আই স্কোয়ারটা বাইরে রাখি, বাকিটা হচ্ছে ইন্টিগ্রেশন করছি বাই পার্টস। তাহলে প্রথমটা কিন্তু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, তার লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস প্রথমটা ডেরিভেটিভ এটা, এটা দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, যে পুরোটার ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ডিএক্স। এবারে ইন্টিগ্রেশন করলাম বাই পার্টস, মাইনাস আই এইচ কসটা বাইরে বের করে দিয়েছি। সাই স্টার হচ্ছে ফার্স্ট ফাংশন, ডিসাই ডিএক্স এর সেকেন্ড ফাংশন। তাহলে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন মাইনাস প্রথমটা ডেরিভেটিভ দ্বিতীয় ইন্টিগ্রেশন করে পুরোটা ইন্টিগ্রেশন। আচ্ছা এই যে পার্টটা দেখো, সাই স্টার সাই মানে প্রবাবিলিটি ডেনসিটি কোথায় না প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটিতে, যে কোনো নর্মালাইজেবল ফাংশনের জন্য এটা জিরো হবে। তাহলে ওয়েভ ফাংশন তো প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করবে, তাই না? তো ওয়েভ ফাংশন কিন্তু প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করে, এই জন্য এইটা বেসিক্যালি তোমার জিরো হবে। মানে সাইজটা সাইট হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে। একটু ধরতো টিপু, ব্লুটুথ নেই। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার এর এটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি আর প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, ও প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি যে কোনো ওয়েভ ফাংশন ভ্যানিশ করে, এটা বাদ চলে গেল। তাহলে কি হলো, মাইনাস আমার প্লাস হলো আই এইচ ক্রস ডি সাই স্টার বাই ডিএক্স হলো, সাই হলো, ডিটা হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে যে মাইনাস আই এইচ ক্রস আর মাইনাস বিটা প্লাস হয়ে গেছে এটা। আচ্ছা এবারে দেখো এটা কিন্তু পুরোটাকে তুমি কমপ্লেক্স কনজুগেট হিসেবে লিখবে, মনে করো ডি ডিএক্স সাই
এইটাই যদি তুমি পুরোটাকে কমপ্লেক্স কনজুগেট করবে মনে করো ডিএক্স, তাহলে কিন্তু তোমার এই পজিটিভটাকে নেগেটিভ নিয়ে নিতে হচ্ছে। এটা কারণ এই যে মাইনাস আই এইচ কস ডি দিয়ে মানে এটা তো পুরোটা কমপ্লেক্স কনজুগেট করছো, তাহলে মাইনাস মাইনাসে কমপ্লেক্স কনজুগেট করলে তোমার এই আইটা আইটা মানে আই এর কমপ্লেক্স কনজুগেট মাইনাস আই হয়, তাহলে মাইনাস মাইনাসে মিলে তোমার প্লাস আই হবে। তাহলে যদিও আগের লাইন এটা প্লাস আই এইচ কস ডি ডি এক্স আই স্টার আছে, পরের লাইনে যখন যাচ্ছ তখন কিন্তু তোমাকে এই আই এইচ কসটাকে দেখো কমপ্লেক্স কনজুগেটের মধ্যে চলে গেল মানে মাইনাস আই এইচ কস হয়ে গেল, তাহলে এটা কি হলো ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এইটা কি, এইটা তো পিএক্স অপারেটর কিন্তু সাই, এই পুরোটা কমপ্লেক্স কনজুগেট হচ্ছে, সাই হয়েছে ডিটাও হয়েছে। দেখো এটা তুমি কেমন করে লিখবে, এটাকেই তুমি ব্র্যাকেট নোটেশন এইরকম ভাবে লিখবে, দেখো পরিষ্কার বোঝা গেল যে পিএক্স কাছে হারমিশন অপারেটর। তাহলে এইভাবে তোমাকে দেখাতে হয়, যখন কোনো একটা অপারেটর হারমিশন কিন্তু তোমাকে দেখাতে বলবে তখন ইউজুয়ালি হচ্ছে তুমি এই মানে এই সেম ফাংশন দিয়ে স্টার্ট করবে, মানে মানে সেম ফাংশন দিয়ে স্টার্ট করে তুমি আস্তে আস্তে এগোবে। বুঝতে পারলে কেমন করে দেখালাম যে পিএক্স একটা হারমিশন অপারেটর? প্রচন্ড কাশছে গো। ঠিক আছে, বুঝতে পারলে কেমন করে দেখালাম যে পিএক্স একটা হারমিশন অপারেটর? পরিষ্কার তো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি একটা তোমাকে কাজ দিচ্ছি, হোমওয়ার্ক, সো দ্যাট একটা অপারেটর যেটা বেসিক্যালি ডি দিয়ে পিজন অ্যান্টি হারমিশন অপারেটর, দেখাও যে এ অপারেটর যেটা ডি দিয়ে সেটা একটা অ্যান্টি হারমিশন অপারেটর। তুমি এই যেটা আগেরটা যেভাবে দেখিয়েছো সেই রকম ভাবে দেখাবে, এবার শেষে এটা মাইনাস হয়ে যাবে। মানে যদি এ অপারেটরটা যেটা ডি দিয়ে মানে সাই এ সাই যদি করো, এটা হবে মাইনাস অফ এস আই সাই। এটা তুমি একটুখানি দেখাবে, এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম, এটা সহজ আছে, এটা বাড়িতে করো। আচ্ছা, এবারে আমি হারমিশন অপারেটরের যে থিওরেম গুলো আছে সেই থিওরেম গুলোতে আসছি, সেই থিওরেম গুলো কিছুটা পার্ট আমি একটুখানি করে দিচ্ছি, বাকিটা আমি অ্যাকচুয়ালি করে দেবো, এ করব। কিন্তু তার আগে এই হারমিশন অপারেটর বা ইত্যাদি সংক্রান্ত আমি দু একটা ইম্পর্টেন্ট জিনিস একটুখানি করে ফেলতে চাইছি। দেখো মানে সাম ইম্পর্টেন্ট আইডেন্টিটি, এগুলো একটুখানি বলে নি, তাতে না আমার পরের পারগুলো করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে শুনতে পাচ্ছ তোমার কথা? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো ঠিক, আমার ইন্টারনেট কেটে যাচ্ছে। তুই একটুখানি ব্লুটুথ দিয়ে শোন প্রথম কথা, আওয়াজ হচ্ছে বড্ড, আর নাহলে একটু অন্য ঘরে গিয়ে একটুখানি দেখ না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড ধরো তো। তুই তো কাশির জন্য খুব অসুবিধা হচ্ছে আমার, একটুখানি অন্য ঘরে নিয়ে যেতে পারবি না সবটা মিলে? হ্যাঁ? আমি পড়াচ্ছি না, একটুখানি ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো, কনসেন্ট্রেশন চলে যাচ্ছে আমার তো কাশির চলে। তুই ওই ঘরটা নিয়ে চলে যাবে, সবটা চাগিয়ে নিয়ে একবার। গার্গেল করে, একটু গার্গেল করে যা।
দেখো দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে? হ্যালো? দাঁড়া একটু ধর তো। হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শোনাচ্ছি। হ্যাঁ, এটা সঙ্গে সঙ্গে উত্তরগুলো দে না। আমি বারবার জিজ্ঞেস করতে কতবার কত চিৎকার করব? দেখো কিছু ইম্পর্টেন্ট আইডেন্টিটিস একটুখানি আলোচনা করে নেওয়া যাক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, দেখো বাই ডেফিনেশন একটা অপারেটর হারমিশন কনজুগেট সেটাই হয়। এটা আমরা আগের দিন দেখিয়েছিলাম যে দেখো একটা অপারেটর তুমি নিচ্ছ, তার হারমিশন কনজুগেট মানে কি, রো কলাম ইন্টারচেঞ্জ করে কমপ্লেক্স কনজুগেট করে। ধরো একটা অপারেটর তুমি নিলে যেটা দেখতে এরকম এ বি সি ডি, এর হারমিশন কনজুগেট নিলে কি হবে? এ স্টার, সি স্টার, বি স্টার, ডি স্টার, রো কলাম ইন্টারচেঞ্জ করে কমপ্লেক্স কনজুগেট নিলাম। এবার হারমিশন কনজুগেটের যদি হারমিশন কনজুগেট নিই তাহলে কি হবে? এইটা আবার রো কলাম ইন্টারচেঞ্জ করে কমপ্লেক্স কনজুগেট নিলে দেখো আগেরটাই ফিরে এলে, যেটা দেখো তোমার এর সঙ্গে সমান। তার মানে এটা বাই ডেফিনেশন যে কোনো একটা অপারেটর হারমিশন কনজুগেট সেটাই হয়। এটা সব সময় সত্যি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এ বি দুটো অপারেটর আছে, পুরোটার হারমিশন কনজুগেট মানে হচ্ছে বি এর হারমিশন কনজুগেট ইন্টু এ এর হারমিশন কনজুগেট। মানে দুটো অপারেটর প্রোডাক্টের হারমিশন কনজুগেট হচ্ছে তাদের হারমিশন কনজুগেটের প্রোডাক্ট বাট ইন অপোজিট অর্ডার। আর এটা তুমি কেমন করে দেখাবে? আমি বললাম যে লেট, ধরো এফ অ্যান্ড জি আর টু আরবিট্রারি ফাংশন, ঠিক আছে? তাহলে ধরো এফ এ বি জি, এইটা এটা বাই ডেফিনেশন কি, এইটা যদি অ্যাজ হলে একটা অপারেটর ধরো, তাহলে এই এ বি এই পার্টটা কাছে কোথায় আছে? না, এটা আছে হচ্ছে তোমার এই যে, সরি এক মিনিট, হ্যাঁ, এটা আছে কোথায়? না, এটা তোমার আছে হচ্ছে তোমার কেট পার্টের মধ্যে, সেটা ব্রা পার্টের মধ্যে এলে কি হবে? না, সে আসবে হচ্ছে হারমিশন কনজুগেট হিসেবে। এইটা এটা হচ্ছে বাই ডেফিনেশন। বাই ডেফিনেশন আমি তোমাকে আগে অলরেডি বলেছি যে কেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে এলে তাকে হারমিশন কনজুগেট হিসেবে আসতে হবে। এটা তার 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার এগেন দেখো, এগেন তুমি এই পার্টটাকে আরেকটুখানি অন্যরকম ভাবে লেখার চেষ্টা করো। এবিজি এইটা, এটা মানে হচ্ছে এফ এ, এই বিজিটাকে তুমি প্রথমে করে নাও। একটা এফ হলো এ, বিজিটাকে সাই ভাবো, যেখানে বিটা জি এর উপর কাজ করে সেটা তোমার সাই দিচ্ছে। এটা হলো। তাহলে এবারে দেখো, এই এটাকে তুমি এদিকে নিয়ে চলে এসো, এইটা, কারণ না এ অপারেটরটা কেট পার্ট থেকে পা পার্টের মধ্যে গেলে হারমিশন কনজুগেট হয়ে আসবে। আচ্ছা, এবারে এইটাকে এক কাজ করো, এটাকে ফাই বলো, ফাই, আর সাই এর জায়গায় যেটা ছিল বি ইন্টু জি সেটা আমি বসিয়ে দিচ্ছি। আমি এই এ অপারেটর মানে এ তার হারমিশন কনজুগেট ইন্টু এফ, সেটাকে আমি ফাই নাম দিলাম। আর বি সাইটা কি ছিল? বি ইন্টু জি, যেটা বসিয়ে দিলাম, যেখানে তোমার যেখানে কি হচ্ছে না, এ হারমিশন কনজুগেটটা যদি এফ এর উপর কাজ করে সেটা একটা ফাংশন দেবে, সেটা আমি ফাই নাম দিয়েছি। তো ভালো। আবার দেখো বাই ডেফিনেশন, এটা হচ্ছে বাই ডেফিনেশন। আবার দেখো বাই ডেফিনেশন কি হবে? বিটা কেট পার্ট থেকে পা পার্টের মধ্যে এলে হারমিশন কনজুগেট হয়ে আসতে হবে ইন্টু ফাই ইন্টু জি, এটা হলো। এবার বিটাকে তুমি ভেঙে দাও,
মানে বিটা তার মানে কি হলো, তার মানে এখানে যেটা ছিল এফ এ বি জি, দেখো এখানে বি হারমিশন কনজুগেট ফাইটাকে তুমি এ হারমিশন কনজুগেট এফ বসিয়ে দাও, তাহলে এটা কত হলো বি এর হারমিশন কনজুগেট ইন্টু এর হারমিশন কনজুগেট এফ ইন্টু জি, এটা হলো, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন। ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ, ফ্রম ইকুয়েশনস 1 and 2 দেখো 1 নম্বর ইকুয়েশনে ছিল হচ্ছে এফ এ বি জি ইকুয়াল টু এইটা, মানে তোমার এ বি তার পুরোটা হারমিশন কনজুগেট এফ জি, আর ডান দিকে তুমি কি পেলে না বি এর হারমিশন কনজুগেট এর হারমিশন কনজুগেট এফ জি। তাহলে এবারে দেখো দুদিক থেকে ক্লিয়ারলি এ বি পুরোটা হারমিশন কনজুগেট মানে হচ্ছে বি এর হারমিশন কনজুগেট ইন্টু এ এর হারমিশন কনজুগেট তুমি পেয়ে। তাহলে দুটো অপারেটরের হারমিশন কনজুগেটের, দুটো অপারেটরের প্রোডাক্ট আর হারমিশন কনজুগেট, তাদের হারমিশন কনজুগেটের প্রোডাক্টের সঙ্গে সমান হবে বাট ইন অপোজিট অর্ডার। এটা এখান থেকে তুমি একই রকম করে সিমিলারলি যদি তিনটে অপারেটর থাকে এ বি সি, তিনটে অপারেটর, পুরোটা হারমিশন কনজুগেট তুমি লিখতে পারছো সি এর হারমিশন কনজুগেট ইন্টু বি এর হারমিশন কনজুগেট ইন্টু এর হারমিশন কনজুগেট, এভাবে তুমি লিখতে পারো। ঠিক একই রকম ভাবে এ ওয়ান এ টু ডট 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 করে এ এন তার হারমিশন কনজুগেট যদি করো তাহলে এ এন তার হারমিশন কনজুগেট ইন্টু, আচ্ছা একটা লিখে দিই এ এন মাইনাস ওয়ান, তাহলে এ এন মাইনাস ওয়ান তার হারমিশন কনজুগেট ডট 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 করে এ টু তার হারমিশন কনজুগেট এ ওয়ান তার হারমিশন কনজুগেট ইত্যাদি হবে। তার মানে আবার বলছি যে অনেকগুলো অপারেটর যদি থাকে তাদের প্রোডাক্টের হারমিশন কনজুগেট হচ্ছে, তাদের হারমিশন কনজুগেটের প্রোডাক্ট হবে বাট অপোজিট অর্ডারে। ঠিক আছে, এটা মাথায় রাখ। আচ্ছা 3 নম্বর হচ্ছে ইফ এই হারমিশিয়ান দেন ধরো বি একটা অপারেটর, সেটা এরকম দেখতে আই সি ইন্টু এ ইজ অ্যান্টি হারমিশিয়ান, যেখানে আইটা হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান অ্যান্ড সি ইজ এ রিয়েল স্কেলার, মানে এটা রিয়েল স্কেলার নাম্বার। মানে এ যদি হারমিশিয়ান হয় তাহলে বি যেটা হচ্ছে আই সি ইন্টু এ সেটা অ্যান্টি হারমিশিয়ান হবে। কিরকম করে, তাহলে আমি এবার গিভেন কি, তাহলে এখানে গিভেন হচ্ছে এ যেহেতু হারমিশিয়ান তাহলে এর হারমিশিয়ান কনজুগেট ইকুয়াল টু এ, এটা তোমার বলে দেওয়া আছে। এবার আমাকে করতে হবে কি, বিটাকে নিলে এটা হচ্ছে আই সি ইন্টু এ, তাহলে বি এর হারমিশিয়ান কনজুগেট মানে কি আই সি এ তার হারমিশিয়ান কনজুগেট। আচ্ছা আই এর হারমিশিয়ান কনজুগেট মাইনাস আই, সি এর হারমিশিয়ান কনজুগেট সি হবে কারণ সেটা একটা রিয়েল কনস্ট্যান্ট, একটা এর হারমিশিয়ান কনজুগেট হলো সেটা হচ্ছে মাইনাস আই সি, এর হারমিশিয়ান কনজুগেট এ হয়ে গেছে, এটা হচ্ছে দেখো মাইনাস অফ বি হয়ে গেল। তাহলে বি হারমিশিয়ান কনজুগেট মাইনাস বি হয়, মানে পরিষ্কার বি যেটা আই সি এ ইজ অ্যান্টি হারমিশিয়ান। ঠিক আছে, তাহলে এ যদি হারমিশিয়ান হয় তার সঙ্গে মানে যে কোনো হারমিশিয়ান অপারেটরের সঙ্গে আই গুণ হয়ে গেলে সেটা অ্যান্টি হারমিশিয়ান হয়ে যাবে। ঠিক একই রকম করে তুমি দেখাও 4 নম্বর, এটা তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি। ইফ এ ইজ অ্যান্টি হারমিশিয়ান, তার ঠিক উল্টোটা অ্যান্টি হারমিশিয়ান, দেন বি যেটা হচ্ছে আই সি এ মাস্ট বি হারমিশিয়ান। মানে যদি এটা অ্যান্টি হারমিশিয়ান হয় তখন বিটা হচ্ছে আই সি এ মাস্ট বি অ্যান্টি হারমিশিয়ান। দেখো খুব সহজ, এটা শুধু বাড়িতে করে নেবে। এ যদি অ্যান্টি হারমিশিয়ান না তাহলে এর হারমিশিয়ান মাইনাসে, এবারে যখন তুমি এইভাবে লিখছো তাহলে এর হারমিশিয়ান কনজুগেট জায়গায় মাইনাসে বসিয়ে দাও, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে বি এর হারমিশিয়ান কনজুগেট বি হয়ে যাবে, তখন তুমি বলে দিতে পারবে বিটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হারমিশিয়ান। ঠিক আছে, এটা তোমাকে একটা কাজ দিলাম। আচ্ছা নেক্সট
আচ্ছা, নেক্সট হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ইফ এ অ্যান্ড বি দুটো অপারেটর আর হারমিশিয়ান, দেন এই এ বি গুণফলটা উইল বি হারমিশিয়ান ইফ এ বি কমিউটেটরটা হচ্ছে 0। মানে যদি এ বি কমিউট করে তবেই কেবলমাত্র তাদের প্রোডাক্টটা হচ্ছে হারমিশিয়ান হবে। আচ্ছা, কি করে দেখো এটা প্রুভ করবে কি করে? গিভেন এটা হারমিশিয়ান বলে এর হারমিশিয়ান কনজুগেট এ, বিটা হারমিশিয়ান বলে বি এর হারমিশিয়ান কনজুগেট তোমার বি। আচ্ছা, এবারে তুমি এ বিটায় হাত দিচ্ছ, তাহলে এ বির হারমিশিয়ান কনজুগেট তোমাকে এ বি হচ্ছে দেখাতে হবে। তাহলে এ বির হারমিশিয়ান কনজুগেট মানে কি? বি এর হারমিশিয়ান কনজুগেট এ এর হারমিশিয়ান কনজুগেট। আচ্ছা, বি এর হারমিশিয়ান কনজুগেট বি এর হারমিশিয়ান কনজুগেট এ, এটা হলো। আচ্ছা, বাট এ বি এইটা উইল বি হারমিশিয়ান ইফ কি না এ বির হারমিশিয়ান কনজুগেট যদি এ বি হয়, মানে কোনো একটা অপারেটর হারমিশিয়ান কনজুগেট যদি সেটাই হয় তবে তো সেটা হারমিশিয়ান হবে। তাহলে পেলাম হচ্ছে এটা, কিন্তু হতে হবে এটা। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেয়ারফর এ বি উইল also be Hermitian if AB equal to BA or AB minus BA equal to 0 or এটাকে তো তোমার কমিউটেশন ব্র্যাকেট বলা হয়, AB কমিউটেটর ইকুয়াল টু 0। তার মানে দুটো অপারেটর যদি হারমিশিয়ান হয় তাদের প্রোডাক্টটা হারমিশিয়ান হবে যদি তারা কমিউট করে। 6 নম্বর হচ্ছে যে ইফ এ অ্যান্ড বি আর হারমিশিয়ান দেন AB commutator must be অ্যান্টি হারমিশিয়ান। যদি এবি হারমিশিয়ান হয় তাহলে এবি কমিউটেটরটা অবশ্যই অ্যান্টি হারমিশিয়ান হবে। কি করে প্রুভ করবে? তাহলে এখানে গিভেন কি কি, এ এর হারমিশিয়ান কনজুগেট এ, মানে এ হারমিশিয়ান বলে দিয়েছে, বি এর হারমিশিয়ান কনজুগেট বি, এটা বলে দিয়েছে। এবারে তুমি ধরো এ বি তার হারমিশিয়ান কনজুগেটটা নিলে, তাহলে এ বি কমিউটেটর মানে কত? এ বি মাইনাস বি এ তার হারমিশিয়ান কনজুগেট। তারপরে কি হলো? এ বি তার হারমিশিয়ান কনজুগেট মাইনাস বি এ তার হারমিশিয়ান কনজুগেট। এ বি হারমিশিয়ান কনজুগেট মানে কি? বি এর হারমিশিয়ান কনজুগেট ইন্টু এর হারমিশিয়ান কনজুগেট মাইনাস এর হারমিশিয়ান কনজুগেট ইন্টু বি এর হারমিশিয়ান কনজুগেট। বি এর হারমিশিয়ান কনজুগেট বি এর হারমিশিয়ান কনজুগেট এ মাইনাস এ বি, এটা মাইনাস কমন নিয়ে নাও, কত হলো? এ বি মাইনাস বি এ, তো কত হলো? মাইনাস এ বি কমিউটেটর হয়ে গেল। তাহলে দেখো এ বি হারমিশিয়ান কনজুগেট মাইনাস এ বি হয়ে গেল, তার মানে ক্লিয়ারলি এ কমিউটেটর বি ইজ, একটু ধরো তো। হ্যাঁ, ডেলিভারি হয়ে গেছে। হ্যালো, প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে কিন্তু ইনস্টল হয়নি। আপনি আপনার মধ্যে যে বাল্কি যে বাল্কি মানে যেটা কথা হচ্ছে যে কারিগর চাপ কিলো হয়ে পরে বাল্কি বাল্কি চাপকে বাল্কি করতে ঢুকে যান, তাহলে সেকেন্ড বলি দেয় আর চাপ কি। হ্যাঁ 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 হ্যাঁ।
হ্যাঁ হ্যালো। হ্যাঁ, একটা ফোন এসে গিয়েছিল। বাবা, একটু ধর তো। এটা অন্য জায়গায় পড়াচ্ছে, এত ডিস্টারবেন্স হচ্ছে না। চলো, তো দেখো বোঝা গেল তাহলে এ বি যদি হারমিশিয়ান হয় তাহলে এ বি কমিউটেটরটা অ্যান্টি হারমিশিয়ান হবে। এটা আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট রিলেশন দেখো যে ইফ এ অ্যান্ড বি আর হারমিশিয়ান দেন এ বি অ্যান্টি কমিউটেটর, যেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, যেটা বেসিক্যালি কি এ বি প্লাস বি এ, অ্যান্টি কমিউটেটর মানে এ বি প্লাস বি এ মাস্ট বি হারমিশিয়ান। এটা তোমাকে হোমওয়ার্ক দিলাম। দেখো ব্যাপারটা খুব সহজ। তাহলে এখানে এ বি কমিউটেটর ছিল মানে এ বি মাইনাস বি এ ছিল, আর এবি অ্যান্টি কমিউটেটর মানে কত এবি প্লাস বি এ। তাহলে এখানে দেখো এই মাইনাসটা থাকে না, প্লাস 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 আসছে, তার মানে বেসিক্যালি দেবে ওটা হারমিশিয়ান হয়ে যাবে। এটা তোমাকে বাড়িতে করতে দিলাম। হ্যাঁ, যেমন করে আগেরটা দেখিয়েছি এক্স্যাক্টলি সেই রকম ভাবে করবে। এখানে এবি কমিউটেটর মানে এবি মাইনাস বি এ দিয়ে তুমি স্টার্ট করছো, আর এখানে এবি অ্যান্টি কমিউটেটর মানে হচ্ছে এবি প্লাস বি এ দিয়ে তুমি স্টার্ট করছো। আচ্ছা, আর একটা হচ্ছে, সেটা হচ্ছে যে যে এনি অপারেটর ক্যান always be expressed as a linear combination of a Hermitian operator and an anti-Hermitian operator। মানে যে কোনো একটা অপারেটরকে তুমি সবসময় একটা লিনিয়ার কম্বিনেশন অফ এ হারমিশিয়ান অপারেটর অ্যান্ড অ্যান অ্যান্টি হারমিশিয়ান অপারেটর ফর্মে তুমি লিখতে পারবে। আচ্ছা দেখো কেমন করে লিখছি, যে আমি বললাম যে লেট এ ইজ অ্যান অপারেটর। ঠিক আছে, এবারে এটাকে আমি লিখলাম এইরকম ভাবে এ প্লাস এ ক্যাপ বাই টু মাইনাস এ মাইনাস এর হারমিশিয়ান অপারেটর বাই টু। আমি এটা লিখলাম, তাহলে আলটিমেটলি একই দাঁড়ালো। আচ্ছা, এইটাকে আমি বি নাম দিচ্ছি আর এটাকে তাহলে সি নাম দিচ্ছি। এবার দেখো বিটা কি, বিটা হচ্ছে এ প্লাস এর হারমিশিয়ান কনজুগেট বাই টু। তাহলে বি এর হারমিশিয়ান কনজুগেট নিলে কি হবে, এ প্লাস এর হারমিশিয়ান কনজুগেট বাই টু হয়ে গেল। এটা হয়ে যাচ্ছে এর হারমিশিয়ান কনজুগেট প্লাস এর হারমিশিয়ান কনজুগেট মানে এ হয়ে গেল বাই টু হয়ে গেল। দেখো এটা তোমার বি এর সঙ্গে সমান হয়ে গেল, মানে পরিষ্কার বোঝা গেল বি ইজ হারমিশিয়ান। হারমিশিয়ান। আবার সিটা দেখো এ মাইনাস, এটা মাইনাস এটা প্লাস আছে, এ মাইনাস এ হারমিশিয়ান কনজুগেট বাই টু। সি এর হারমিশিয়ান কনজুগেট নিলে কি হবে, এ মাইনাস এর হারমিশিয়ান কনজুগেট বাই টু, পুরোটা হারমিশিয়ান কনজুগেট। এটা হলো কত, তাহলে এর হারমিশিয়ান কনজুগেট মাইনাস এর হারমিশিয়ান কনজুগেট মানে এ হয়ে গেল বাই টু হয়ে গেল। তাহলে মাইনাস কমন নিয়ে নাও, এ মাইনাস এর হারমিশিয়ান কনজুগেট বাই টু হয়ে যাচ্ছে, তাই এটা মাইনাস সি হয়ে গেল। এটা ইমপ্লাই করলো সি ইজ অ্যান্টি হারমিশিয়ান। দেখো তার মানে যদি এ একটা যে কোনো অপারেটর হয়, একে তুমি বি প্লাস সি হিসেবে লিখলে বিটা হচ্ছে এ প্লাস এ হারমিশিয়ান কনজুগেট বাই টু, আর সিটা হচ্ছে এ মাইনাস এ হারমিশিয়ান কনজুগেট বাই টু। দেখো বিটা হচ্ছে তোমার হারমিশিয়ান হয়ে গেল আর সিটা হচ্ছে তোমার অ্যান্টি হারমিশিয়ান হয়ে গেল। ঠিক আছে, তো দেখো তাহলে তুমি এই যে হারমিশিয়ান অপারেটর এইটা নিয়ে যখন এরপরে ফার্দার তুমি অ্যালজেব্রা গুলো করবে, তোমার না এই কিছু এই আইডেন্টিটি তোমার বারবার বারবার কাজে লাগবে। সেখানে এই আইডেন্টিটি গুলো আমি এখানে কমপ্লিট করে রাখলাম। ঠিক আছে, এবারে আমাকে যেটা করতে হবে, তাহলে আমি ডেফিনেশনটা ক্লিয়ার করে রাখলাম। একটা তোমাকে এক্সাম্পল দেখালাম যে পিএক্স একটা হারমিশিয়ান অপারেটর তোমাকে দেখাতে বলেছি, আর ডিডিএক্স একটা অ্যান্টি হারমিশিয়ান অপারেটর সেটা তোমাকে দেখাতে বলছি। এটা
আর আমি কিছু আইডেন্টিটিস বলে রাখলাম, সেই আইডেন্টিটিসগুলো অ্যাকচুয়ালি তোমাকে হেল্প করবে ফার্দার যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলোকে করার জন্য আর কি। ধরো তোমাকে অ্যাজ ফর এক্সাম্পল আমি এরকম একটা বলছি যে ধরো খুব সিম্পল, আমি যদি তোমাকে দেখাতে বলি যে জাস্ট জাস্ট খেয়াল করে দেখো যে ধরো ধরো কিভাবে আইডেন্টিটি করলে সুবিধা হবে, পিএক্সটা তো মাইনাস আইএইচ কস ডিডিএক্স, এটা এবারে পিএক্স ইজ হারমিশিয়ান। পিএক্স যদি হারমিশিয়ান হয় তাহলে পিএক্স এর হারমিশিয়ান কনজুগেট কি হবে, পিএক্স এর সঙ্গে সমান হবে। তাহলে পিএক্সটা যদি মাইনাস আইএইচ কস ডিডিএক্স হয়, তার হারমিশিয়ান কনজুগেটটা মাইনাস আইএইচ কস ডিডিএক্স এর সঙ্গে সমান হবে। তাহলে দেখো এটা যখন হারমিশিয়ান কনজুগেট করছি, মাইনাস আইটা প্লাস আই হয়ে গেল, ইন্টু ডিডিএক্স এর হারমিশিয়ান কনজুগেট হলো, আর ডান দিকে মাইনাস আইএইচ কস ডিডিএক্স হয়ে গেল। তাহলে দুদিক থেকে আইএইচ কস কেটে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, ডিডিএক্স এর হারমিশিয়ান কনজুগেটটা মাইনাস ডিডিএক্স হয়ে গেল। তাহলে দেখো আমি অলরেডি প্রমাণ করেছি যে পিএক্সটা একটা হারমিশিয়ান অপারেটর। তাহলে পিএক্স এর হারমিশিয়ান কনজুগেট পিএক্স, এবার পিএক্স এর ডেফিনেশনটা যদি বসাই, তাহলে দেখো ডিডিএক্স এর হারমিশিয়ান কনজুগেট মাইনাস ডিডিএক্স হয়ে গেল। এটা কি ইমপ্লাই করলো যে ডিডিএক্স ইজ অ্যান অ্যান্টি হারমিশিয়ান অপারেটর। এটা একটা অ্যান্টি হারমিশিয়ান অপারেটর। এবং তুমি দেখাতে পারবে যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, যে ডিডিএক্স দেখবে হবে অ্যান্টি হারমিশিয়ান, আবার যদি ডি টু ডি এক্স স্কোয়ার করো সেটা হবে হারমিশিয়ান, যে প্রমাণ করো। আবার দেখবে ডি থ্রি ডি এক্স কিউব যেটা, সেটা হবে অ্যান্টি হারমিশিয়ান। আবার দেখবে ডি ফোর বাই ডি এক্স টু দি পাওয়ার ফোর, এটা হবে হারমিশিয়ান। এইভাবে এটা পাল্টাতে থাকে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, যদি ডি এন বাই ডি এক্স টু দি পাওয়ার এন করো, তার হারমিশিয়ান কনজুগেট যদি নাও, এটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু ডি এন ডি এক্স টু দি পাওয়ার এন। দেখো এন এর ভ্যালু যদি ওয়ান বসাও তাহলে একটা মাইনাস থেকে যাবে, তাহলে অ্যান্টি হারমিশিয়ান হয়ে যাবে। এন এর ভ্যালু যদি তুমি ইভেন বসাও তাহলে মাইনাস ওয়ান তার পাওয়ার ইভেন হয়ে গেলে প্লাস হয়ে যাবে, তখন সেটা হচ্ছে তোমার হারমিশিয়ান হয়ে যাবে। মানে এটা মাথায় রাখবে যে তোমার এই ডি এন ডি এক্স টু দি পাওয়ার এন, তার হারমিশিয়ান কনজুগেট হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু ডি এন বাই ডি এক্স টু দি পাওয়ার এন। এটা তুমি দেখতে পাবে। আর মানে বেসিক্যালি ডেরিভেটিভ যেগুলো করা হচ্ছে তার যদি তুমি অড পাওয়ার নাও সেগুলো তোমার অ্যান্টি হারমিশিয়ান হয়, আর যদি ইভেন পাওয়ার হয় সেগুলো তোমার হারমিশিয়ান হবে। আচ্ছা, তোমাকে একটা আমি কাজ দিচ্ছি, তুমি দেখিও তো যে শো দ্যাট xpx is not Hermitian। তাহলে এইটা তোমাকে দেখাতে বললাম। আর একটা জিনিস দেখো, যে এক্স হারমিশিয়ান আমি জানি, পিএক্স হারমিশিয়ান আমি জানি, তাহলে এক্স পিএক্স এদের প্রোডাক্টটা হারমিশিয়ান কখন হবে, যখন এক্স পিএক্স কমিট করে। কিন্তু এক্স পিএক্স আদৌ কমিট করে, এক্স পিএক্স তো কমিট করে না, তার মানে অটোমেটিক্যালি সেটা হারমিশিয়ান হবে না। এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তুমি সেটা দেখাবে। সো দ্যাট এক্স পিএক্স ইজ নট হারমিশিয়ান। একই রকমে দেখাবে, একই লজিকে, সো দ্যাট pxx এইটাও ইজ নট হারমিশিয়ান। এটা তোমাকে দেখাতে বলছি কি pxx সেটা তো একবার হারমিশিয়ান নয়। এটা আমি পরিষ্কার বুঝতে পারছি এটা হারমিশিয়ান হবে না, কারণ আমি অলরেডি বলেছি দেখো, এ যদি হারমিশিয়ান হয়, বি যদি হারমিশিয়ান হয়, তাহলে প্রোডাক্টটা হারমিশিয়ান কখন হবে, যখন এবি তারা কমিউট করে। এই যে এখানে দেখিয়েছি এ যদি হারমিশিয়ান, বি যদি হারমিশিয়ান, এবি উইল বি হারমিশিয়ান যখন এবি কমিট করে। আমি জানি এক্স পিএক্স হারমিশিয়ান, তাদের প্রোডাক্টটা হারমিশিয়ান কখন হবে, যখন এক্স পিএক্স কমিট করবে, কিন্তু এক্স পিএক্স তো কমিট করে না। এটা কিন্তু তুমি দেখাতে পারবে সো দ্যাট xpx plus pxx by 2 is Hermitian। এগুলো আমি আগে জাস্ট কমেন্ট হিসেবে বলে দিয়েছিলাম, এখন তোমাকে করতে দিচ্ছি। দেখাবে যে একটা কোশ্চেন, 1 নম্বর দেখাবে যে xpx হারমিশিয়ান নয়, 2 নম্বর দেখাবে যে pxx
ইজ নট হারমিশিয়ান। 3 নম্বরে দেখাবে যে তাদের যদি সিমেট্রাইজেশন করে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা আলটিমেটলি হারমিশিয়ান হিসেবে অ্যাপিয়ার করবে। ঠিক আছে, এটা তোমাকে কাজ হিসেবে দিলাম। আচ্ছা, সিমিলারলি তুমি দেখাবে সো দ্যাট এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার এইটা ইজ নট হারমিশিয়ান। একই রকম করে সো দ্যাট পি এক্স স্কোয়ার এইটা এটা ইজ নট হারমিশিয়ান, কিন্তু সিমেট্রাইজ করে নেওয়া হয় যেটা আমরা আগে উল্লেখ করেছিলাম যে এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার বাই 2 ইজ হারমিশিয়ান। এখন দু একটা জিনিস আমি তোমাকে বাড়িতে করতে দিলাম, তুমি বাড়িতে চেষ্টা করবে, পারলে ভালো, অত চিন্তা করার কিছু নেই, না হলে আমি পরের দিন করে দেবো। এটা আর একটা কোশ্চেন তোমাকে দিচ্ছি, করবে সো দ্যাট হ্যামিল্টনিয়ান অপারেটর যেটা ধরো মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম, আমি ওয়ান ডাইমেনশনে বলছি, ডি টু বাই ডিএক্স স্কোয়ার প্লাস ভিএক্স এইটা ইজ হারমিশিয়ান। এটা তোমাকে বাড়িতে করতে দিচ্ছি। তাহলে আমি কয়েকটা জিনিস তোমাদের বলে দিলাম, এগুলো হোমওয়ার্ক হিসেবে দিলাম। আমি যে জিনিসপত্রগুলো শিখেছি তার বেশি তুমি এটা করতে পারবে, তবে আমার দু একটা করে দিতে হবে, আজকে খুব বেশি সময় নাই, আমরা আর এগুলো আজকে আর করে দেবো না, হ্যাঁ পরের দিন এই জিনিসগুলোকে বরং করে দেবো। তাহলে আমরা যেটা আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসটা হারমিশন অপারেটর নিয়েই হবে। নেক্সট ক্লাসে একটা মূল জায়গা সেটা হচ্ছে যে থিওরেমস অফ হারমিশন অপারেটর। থিওরেমস অফ হারমিশন অপারেটর এবং এদের প্রুফ এটা আমাকে করতে হবে। হ্যাঁ, থিওরেমস অফ হারমিশন অপারেটর তার প্রুফটা আমাদের করতে হবে, মানে দেখাতে হবে যে হারমিশন অপারেটর তিনটে ইম্পর্টেন্ট থিওরেম আছে, যে অ্যাভারেজ ভ্যালু অফ হারমিশন অপারেটর সেটা রিয়েল হয়, আইগেন ভ্যালু অফ হারমিশন অপারেটর সেটা রিয়েল হয়, আর আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর হ্যাভিং ডিফারেন্ট আইগেন ভ্যালু তারা অর্থোগোনাল হয়। আর যদি সেম আইগেন ফাংশন হয় অর্থাৎ ডিজেনারেট হয়, মানে সেম আইগেন ভ্যালু হয় অর্থাৎ ডিজেনারেট হয়, তখন তারা নেসেসারিলি অর্থোগোনাল হবে না, কিন্তু ক্যান অলওয়েজ বি চোজেন টু বি অর্থোগোনাল, এবং তার জন্য তোমাকে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিকটাকে ব্যবহার করতে হবে আর কি। সেটা আমরা মূলত থিওরেমস অফ হারমিশন অপারেটর এইটা আর তার সঙ্গে সাম রিলেটেড থিওরেম এর মধ্যে থাকবো আর। তাহলে নেক্সট ক্লাসটাও আমাদের মূলত হারমিশন অপারেটর নিয়ে কথাবার্তা বলতে হবে। হারমিশন অপারেটর খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা বেশ বড় জিনিস আর কি, সেটা নিয়ে আরো অনেক কথাবার্তা বলতে হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। এন্ড অফ লেকচার 30। তারপর এইগুলো যে অ্যালজাবরা, তো এইগুলো যে খুব বেশি বোঝানোর কিছু আছে সেরকম নয়, যেভাবে লজিক্যালি সিস্টেমেটিক্যালি আমি পরপর করে বলছি, কারেক্টলি বলছি আর কি। ইভেন বিভিন্ন বইও কনসেপচুয়ালি জিনিসগুলো গন্ডগোল আছে, আর সেগুলো আমি ঠিকঠাক করে বলছি, ঠিক করে তুমি ফলো করো। ব্যাপারটা হচ্ছে নিজে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা দেখো এই সিম্বল টিম্বল ইত্যাদিগুলো ব্যবহার করা হচ্ছে, একটু অনেক বেশি সিম্বল ব্যবহার করা হচ্ছে। এবার এই সিম্বলগুলো আমি প্রচুর ব্যবহার করে কেমন একটা ব্যাপারটা মুখস্থর মতো হয়ে গেছে বলে আমি খুব অবলীলায় এটা ব্যবহার করতে পারছি। তোমাকে কিন্তু কিছুদিন প্র্যাকটিস করতে হবে, তাহলে এই যে জিনিসটা করা আছে সেই করে দেওয়া জিনিসটা তুমি দেখবে, দেখে নিজে লেখার চেষ্টা করবে, দেখবে এরকম 2-3টে ক্লাসের পরে দেখবে তুমি ব্যাপারটা সম্বন্ধে খুব হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। কিন্তু ব্যাপারগুলো একদমই সহজ, একদমই মেকানিক্যাল ম্যাথামেটিক্যাল, মানে খুব অসুবিধার কিছু নেই, দারুণভাবে ব্যাপারটা চলে আর। ঠিক আছে, এটা আজ হচ্ছে এই পর্যন্ত রইল। বলো, কারো যদি কিছু বক্তব্য থাকে বলো। সেটা হলে আমাদের যে আজকে ক্লাস করা হচ্ছিল ট্রান্সফারের মধ্যে ট্রান্সপোর্ট ফেনোমেনন ক্লাস হবে কথা ছিল, বলেছিলাম যে রাত্রেবেলা অনলাইন ক্লাস নেব। অনলাইন ক্লাস নিয়ে করেছে, হ্যাঁ, কি আর ক্লাস হবে? ট্রান্সপোর্ট করানো আর একটা ক্লাস নেবো। হ্যাঁ, ট্রান্সপোর্ট করানো শেষ হয়ে গেছে, আর একটা ক্লাস নেবো। হুম, ট্রান্সপোর্ট ফেনোমেনন আর একটা ক্লাস নেবো। তোদের তো কোয়ান্টাম আর ট্রান্সপোর্ট ফেনোমেনন তো প্যারালালি চলছে, দুটো ক্লাসে তো দুটো জিনিস পড়ানো হচ্ছে। হ্যাঁ,
তো আজকে যেহেতু অনলাইন ক্লাসটা নিলাম, এবং অনলাইন ক্লাসটাকে তো অনেকে করে আর কি, ট্রান্সপোর্ট ফেনোমেনা তো সবাই করছে না, শুধু তোদের লাগছে ট্রান্সপোর্ট ফেনোমেনাটা। হ্যাঁ, ট্রান্সপোর্ট ফেনোমেনা এই সপ্তাহের মধ্যে আরেকদিন আমি একটা ক্লাস নিয়ে নেবো, হ্যাঁ, করে এই পুজোর ছুটির আগে ট্রান্সপোর্ট ফেনোমেনাটা পুরোটাকে শেষ করে দেবো। ভিসকোসিটি পার্টটা অলরেডি হয়ে গেছে, আর কন্ডাক্টেন্স পার্টটা এমনি যা সিলেবাস আছে সবটা পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, এবারে বললাম কিছু প্রবলেম টবলেম আলোচনা করে নেবো, সেই প্রবলেমগুলো আমি করে দেবো।